আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমাদের ক খ সাজেশনমূলক ক্লাসে। ফিজিক্সে তোমাদের একটা মাথা ব্যথার বড় একটা রিজন হচ্ছে ক খ, কারণ গ ঘ নিয়েই তোমরা সারা বছর ধরে প্রিপারেশন নাও, কিন্তু তারপর কিছু না কিছু গ ঘ কঠিন এসে পড়ে, ফলে তোমার কিন্তু এ প্লাসটা মিস চলে যেতে পারে। ক খতে মার্ক কত বলো তো? 15 মার্ক। 50 মার্কের মধ্যে 15 মার্ক অর্থাৎ 30% মার্ক হচ্ছে তোমার ক খ। সো এটা বাদ দিয়ে শুধুমাত্র গ ঘ দিয়ে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব না। তো এখন তোমার কাজ কি? তোমার কাজ তো মোটামুটি ভাবে গ ঘ সব শেষ করে ফেলা, এবং যেটা প্রায় তোমাদের হয়ে গেছে। লাস্ট সময়ে সেই ক খ গুলা বেশি বেশি করে পড়তে হয়। তো যাতে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ ক খ কমন পাও, তার জন্য সাজেশনমূলক ক্লাস। এই ক্লাসগুলোতে সাজেশন তো দিচ্ছি, পাশাপাশি সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ উত্তরগুলো দিয়ে দিচ্ছি, যে এইভাবেই তোমরা পরীক্ষার হলে লিখবা। ঠিক আছে? সো আমরা শুরু করতে যাচ্ছি ভেক্টর চ্যাপ্টার দিয়ে। তো ভেক্টরের প্রথম যে প্রশ্নটা দেখো, আগে একটু বলি কিভাবে পড়াচ্ছি, মানে এই ক্লাসগুলোতে কিভাবে সাজায় নিয়ে আসছি ক খ গুলা। সর্বপ্রথম এই যে দেখো ভেক্টর জ্ঞানমূলক, এখানে কি 3 স্টার দেওয়া, অর্থাৎ এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলোতে হাইস্ট স্টার থাকবে 3। ঠিক আছে? এই যে 3 স্টার দিয়ে অনেকগুলো প্রশ্ন থাকবে, সব কয়টা আমি ক্লাসেই পড়াই দিব, ক্লাসে মুখস্থ যাতে তোমাদের হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 স্টারের পরে আরো কিছু কই থাকবে, আরো কিছু ক থাকবে 2 স্টার, এগুলোও গুরুত্বপূর্ণ। 3 স্টার 2 স্টার দুইটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 1 স্টার দিয়ে কিছু দেই নাই। এরপরে ক শেষ হয়ে যাওয়ার পরে অনুধাবনমূলক আছে, যেগুলোকে 3 স্টার দিয়ে শুরু করছি, অনুরূপভাবে 3 স্টারের পরে 2 স্টার, এইভাবে আমরা পড়বো। 3 স্টার 2 স্টার ক, আবার 3 স্টার 2 স্টার খ। ঠিক আছে? এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। সর্বপ্রথম যেই প্রশ্নটা, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টর লিমিটেড, যেই ভেক্টরটা লিমিটেড। এখন কোনো কিছু লিমিট করা মানে কি? যে তোমার স্টার্টিংটাই তুমি লিমিট করে ফেলছো, ফিনিশিং কোথায় সেটা আমার জানা দরকার নাই, বাট স্টার্টিংটা লিমিট। দেখো, যেই ভেক্টরে কোনো নির্দিষ্ট বিন্দুকে, যে ভেক্টরের কোনো নির্দিষ্ট বিন্দুকে পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তুমি কোথা থেকে স্টার্ট করবা, এটা হচ্ছে তোমার পাদবিন্দু, আর কোথায় গিয়ে তুমি শেষ করবা সেটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু যেখানে ইচ্ছা হোক, তোমার পাদবিন্দু যদি ফিক্স করা থাকে, তখন সেটাকে আমরা বলবো কি? সীমাবদ্ধ ভেক্টর। ডান। তো দেখা যায় যে তোমরা অনেকেই শুধু মুখস্থ করো, ক খ মুখস্থ করো, বুঝা মুখস্থ করো না, ফলে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও। তো সেটা যাতে না হয় তার জন্য ক্লাস। ঠিক আছে? আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে ক্লাস প্রথম 2-3 মিনিট দেখে আর দেখবা না, ভাববা কি ভাইয়া তো ডেসক্রিপশন বক্সে তো পিডিএফ দিয়ে দিছে, আমি পিডিএফটা পড়ে নেই। ভাই, পিডিএফ তুমি পড়বা, 2-3 বার পড়বা, তুমি যতক্ষণ পড়বা ততক্ষণ মনে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে যে তুমি 50% ভুলে গেছো। তো সেটা যাতে না হয় তার জন্য ক্লাসটা দেখবা ভাইয়া খুব সুন্দর মতো করে তোমাদেরকে বুঝায় পড়াবো। 2 নাম্বার যে প্রশ্নটা, অবস্থান ভেক্টর কাকে বলে? কোনো কিছু অবস্থান বলতে আমরা কি বুঝি? যে সে কোথায় আছে, তার হচ্ছে পজিশনটা কোন কোন পয়েন্টে। ঠিক আছে? প্রসঙ্গ কাঠামোর খেয়াল করে দেখো, প্রসঙ্গ কাঠামো তার মানে কোনো কিছুর অবস্থান আমরা নির্ণয় করি কোনো কিছুর সাপেক্ষে, যেটার সাপেক্ষে নির্ণয় করি সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা যায়, তাহলে মনে রাখার টেকনিক কি? অবস্থান ভেক্টরের মধ্যে অবস্থান শব্দ আছে, সো তুমি কি করবা? অবস্থান নির্দেশ করবা, তাকে অবস্থান ভেক্টর বলে। ওকে, 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এটা আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। এই 2 নম্বর প্রশ্ন, বিপ্রতীপ ভেক্টর কি? বিপ্রতীপের ইংরেজি হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল জিনিসটা আসলে কি? ধরো তোমাকে আমি বললাম যে একটা সংখ্যা হচ্ছে 2/3, ঠিক আছে? এটা রেসিপ্রোকাল করো, এটা রেসিপ্রোকাল হবে 3/2। ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটি বিপ্রতীপ হলে, দেখো মনে রাখার টেকনিক কি? বিপ্রতীপ ভেক্টরের মধ্যে বিপ্রতীপ শব্দটা আছে, সো তুমি কি করবা? বিপ্রতীপ লিখবা, তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। সো 3টা আমাদের ক শেষ। 4 নাম্বার ক, স্বাধীন ভেক্টর কাকে বলে? ওইটা কি ছিল? ওইটা ছিল সীমাবদ্ধ ভেক্টর। আর স্বাধীন ভেক্টরটা কি? স্বাধীন ভেক্টর কোনো ভেক্টর রাশির মান ও দিক ঠিক রেখে ইচ্ছা মতো পাদবিন্দু নেওয়া গেলে তাকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে। মানে তুমি পাদবিন্দুটাকে ইচ্ছা মতো মুভ করতে পারো, ইচ্ছা মতো তুমি স্বাধীনভাবে তুমি মুভ করতে পারো, তাহলে এটা কি বলবা? মনে রাখার টেকনিক কি? স্বাধীন ভেক্টর, ইচ্ছে মতো। স্বাধীন মানে কি? স্বাধীন মানে হচ্ছে ইচ্ছা মতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 4টা ক শেষ হয়ে গেল। স্বাধীন শব্দটা দেখে মনে পড়ে গেল রিসেন্টলি হচ্ছে মুক্তি পাওয়া তাণ্ডব মুভির যে নায়ক, তার নাম হচ্ছে স্বাধীন। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সটে হচ্ছে 5 নাম্বার, ভেক্টর অপারেটর কি? 5 নাম্বার কোশ্চেন, যেসব গাণিতিক চিহ্নের সাহায্যে ভেক্টর রাশি রূপান্তর করা হয় তাকে ভেক্টর অপারেটর বলে থাকে। যেমন নেবলা, কিন্তু একটা ভেক্টর অপারেটর। ওকে,
আচ্ছা 6 নম্বর কোশ্চেন, সলিনয়েডাল ভেক্টর কি? কোন ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হলে, তোমরা পড়ছিলা ভেক্টর ক্যালকুলাসে টোটাল 3টা টপিক আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। ওটার মধ্যে কোন ভেক্টরের ডাইভারজেন্স যদি শূন্য হয়, ডাইভারজেন্স মানে কি ডট গুণফল করতে হয় ন্যাবলার সাথে, যদি 0 হয় তখন সেটাকে আমরা সলিনয়েডাল বলবো। সলিনয়েডাল চিত্র হচ্ছে এরকম যে ধরো যেই পরিমাণ তোমার হচ্ছে রাশি ঢুকবে, যে পরিমাণ ফ্লাক্স ঢুকবে সেই পরিমাণ ফ্লাক্স যদি বের হয় তখন সেটাকে আমরা সলিনয়েডাল বলে থাকি। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন গেল। 7 নম্বর প্রশ্ন, সদৃশ ভেক্টর। মনে রাখবা সদৃশ ভেক্টর হইতে হলে কয়েকটা শর্ত আছে। নাম্বার 1 সেটা সমজাতীয় হইতে হবে, নাম্বার 2 সেটা মান সমান হওয়া যাবে না। তাহলে এই যে শর্ত এগুলা দিয়ে কিন্তু অনুধাবন আসতে পারে। হ্যাঁ, সদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় অসমমানের, এই দুটো মনে রাখবা। সমজাতীয় হইতে হবে মানে কি, ভেক্টরের তুমি হচ্ছে বেগের সাথে তুমি ত্বরণের তুমি কনসেপ্ট আনতে পারবা না, দুইটা আলাদা আলাদা রাশি। সমজাতীয় হইতে হবে ভেক্টরের সাথে ভেক্টরের। ঠিক আছে, সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলবো। এটা পাশাপাশি তুমি অদৃষ্ট অসদৃষ্টও শিখে রাখো। অসদৃষ্ট আসলে কি বলতো? অসদৃষ্ট হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, এখানে কি লিখছে? একই দিকে। 3 নম্বর শর্তটা কি? একই দিকে ক্রিয়া করে। সদৃশ ভেক্টর 3টা শর্ত, একটা হচ্ছে সমজাতীয় ভেক্টর, একটা হচ্ছে কি হবে অসমমানের হইতে হবে, আরেকটা কি একই দিকে হইতে হবে। আর বিসদৃশটা হইতেছে কি, যে সমজাতীয় অসমমানের কিন্তু বিপরীত দিকে হবে। ওকে, 7 নাম্বার কোশ্চেন সলভ হয়ে গেল। 8 নাম্বার, ডানহাতি স্ক্রু নিয়মটা বিবৃতি করো। দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে, খেয়াল করো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যেই দিকে অগ্রসর হবে তাকে আমরা কি বলতাছি? ভেক্টরের গুণনের দিক বলতাছি। এটা যদি আমি একটু রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে বুঝাই, তাহলে একটা বোতল দরকার ছিল আমার, যদিও সামনে কোনো বোতল নাই, বাট এভাবে চিন্তা করে দেখো, একটা বোতলকে যখন আমরা ঘুরাই, যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে এভাবে ঘুরাই, তখন বোতলের যে কর্কটা সে কোন দিকে যায়? সে ভিতরের দিকে যায়। এইটাই অ্যাকচুয়ালি কিন্তু ডানহাতি স্ক্রু নিয়ম। ঠিক আছে, তুমি এইভাবে ঘুরাচ্ছ, তার মানে এই দিকে ঘুরালে সে যায় ভিতরের দিকে। আবার যদি তুমি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরাতে তাহলে সে যাবে বাইরের দিকে। তো ক্রস গুণফল করলে সেম ঘটনাই ঘটে। ঠিক আছে, তুমি যদি এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যাও তাহলে ক্রস গুণফলের ডিরেকশনটা হবে এই বরাবর। যদি তুমি বি ভেক্টর থেকে এ ভেক্টর দিকে যাও তখন ক্রস গুণফলের ডিরেকশনটা হবে এই বরাবর। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা তারপরে কি 8 নাম্বার গেল। 9 নাম্বার হচ্ছে সামান্তরিক সূত্র। এইটা দিয়ে তোমরা অনেক ম্যাথ করো ভেক্টর চ্যাপ্টারে, বাট বিবৃতি কিন্তু পড়ো না। তো চলো আজকে একটু বিবৃতি পড়ি। কোন সামান্তরিকের বিবৃতি আমি অবশ্যই একে একে বুঝাবো। ধরো এই যে একটা সামান্তরিক, হ্যাঁ, কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু, তুমি যে কোনো একটা কৌণিক বিন্দু ধরো, আমি ধরো কৌণিক বিন্দু এটা ধরলাম, একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, যদি সন্নিহিত বাহু কি আগে সেটা জানতে হবে। সন্নিহিত বাহু মানে হচ্ছে ধরো কোন একটা নির্দিষ্ট বিন্দু আছে, হ্যাঁ, ওই একটা বিন্দু থেকে যদি দুইটা বাহু ছড়ায় তাদেরকে সন্নিহিত বাহু বলে। তার মানে এই দুইটা কিন্তু সন্নিহিত বাহু, এইটার এটা কিন্তু সন্নিহিত বাহু না, এইটার এটা কিন্তু সন্নিহিত বাহু না। আর সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর, এই যে কোনো কণার উপর মানে কি, এই যে ধরো এ কণা, কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত, তার মানে কি এট দ্য সেম পয়েন্টেই এটা কাজ করতেছে। একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, মানে কি, এই যে এইটা ধরো একটা ভেক্টর পি আর এইটা ধরো একটা ভেক্টর কিউ, তাহলে কি বলতেছে চলো আমরা আরেকবার পড়ি। যে ফার্স্ট অফ অল যেহেতু সামান্তরিকের সূত্র, তাহলে মনে রাখার টেকনিক কি, সামান্তরিকের সূত্র বলছে অবশ্যই সামান্তরিক শব্দটা থাকতে হবে। হ্যাঁ, একটা সামান্তরিকের যে কোনো কৌণিক বিন্দু, মানে বিন্দু যে এটা হইতে এমন কোনো কথা নাই, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, যে কোনো কৌণিক বিন্দু, একটা সামান্তরিকের যে কোনো কৌণিক বিন্দু, হ্যাঁ, হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়। তাহলে তোমার কি কি মনে রাখতে হবে? সামান্তরিক শব্দটা মনে রাখতে হবে, হ্যাঁ, যে কোনো কৌণিক বিন্দু শব্দটা মনে রাখতে হবে, হ্যাঁ, সন্নিহিত বাহু শব্দটা মনে রাখতে হবে। সন্নিহিত বাহুদ্বয় হতে যদি কোনো কণার উপর একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর কি বলছে? দুটি ভেক্টরের মান আর দিক নির্দেশ করে। এই যে পি ভেক্টরের মান হচ্ছে এইটা আর দিক হচ্ছে এদিকে, কিউ ভেক্টর মান হচ্ছে এতটুকু, দিক হচ্ছে এদিকে, যদি নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে মানে কি এই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ কোনটা? এইটা অঙ্কিত সামান্তরিকের কর্ণ উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তার মানে এইটাই হবে কি আমাদের লব্ধি আর। এটা তুমি কয়েকবার পড়ো, দেখো মুখস্থ হয়ে যাবে। চিত্র ধরে ধরে পড়ো ভাই, আন্দাজে করে মুখস্থ করলে হবে না। চিত্র ধরে ধরে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এটা ভুলবা না। চলো আমরা আরেকবার পড়ি। কি বলছে? যে সামান্তরিক সূত্র, তাহলে অবশ্যই সামান্তরিক শব্দটা থাকা লাগবে। যে কোন সামান্তরিকের, এরপরে কি মনে রাখতে বলছি? কৌণিক বিন্দু এইটা যে কোনোটা হইতে পারে। কোনো একটা সামান্তরিকের
কি যে কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত কি সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটা ভেক্টরে কি নির্দেশ করে, মান এবং দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে সামান্তরিকের অঙ্কিত কর্ণটাই কি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, লব্ধির মান ও দিক নির্দেশ করে। সো এর মাধ্যমে 9 নাম্বার সূত্রটা আমাদের শেষ। 10 নাম্বার প্রশ্নটা হচ্ছে আয়ত একক ভেক্টর কাকে বলে। প্রথম কথা, আয়ত জিনিসটা বললেই আইজেকে চলে আসবে। আই হচ্ছে x অক্ষ বরাবর, জে হচ্ছে y অক্ষ বরাবর এবং কে হচ্ছে z অক্ষ বরাবর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। সো আয়ত একক ভেক্টর মানেই যে 3D যে আইজেকে আছে সেটা। ব্যবস্থা ধনাত্মক x, এর মাত্র যেটা বললাম x y z অক্ষের দিকে ব্যবহৃত যথাক্রমে আইজেকে একক ভেক্টরগুলোকে আমরা আয়ত একক ভেক্টর বলে থাকি। ওকে, সো 10 নাম্বার শেষ। 11 নাম্বার কার্ল কি? ওই যে বলছিলাম যে আমাদের যে ক্যালকুলাস যে আছে ওখানে তিনটার মধ্যে প্রথমটা কি গ্রেডিয়েন্ট, তারপরটা ডাইভারজেন্স, তারপরটা কি কার্ল। কার্ল শব্দটার সাথে কার্ল আমাদের কার্লি হেয়ার বলে না, পেঁচানো। সো কার্ল আসলে কি আমাদের প্যাচের সাথে সম্পর্কিত বা ঘূর্ণনের সাথে সম্পর্কিত। তো চলো একবার পড়ে আসি যে a = axi + ayj + azk দ্বারা একটি ভেক্টর ক্ষেত্র নির্দিষ্ট হলে এবং একক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে xyz ডিফারেন্সিয়েট করা গেলে ভেক্টর অপারেটর ও এর ভেক্টর গুণনীকে আমরা কার্ল বলে থাকি। তো সহজ বাংলা ভাষায় যে ভেক্টর অপারেটর আছে এবং আমাদের যে ভেক্টর এ থাকবে, আগে কিন্তু তুমি বলতে পারো ভাই এগুলো কেন লিখছে, ভাই এর তো পরিচয় দিতে হবে। তুমি তো ধাপ করে লিখতে পারো না যে নেবলার সাথে এর ক্রস গুণফলকে কার্ল বলে, এভাবে বলা যাবে না। বই ভাষায় বলতে হবে, তোমাকে মার্ক পেতে হবে, এর পরিচয় দিতে হবে। এর পরিচয় কি, এ সমান এটা কিন্তু বোল্ড আকারে, ঠিক আছে, বা ভেক্টর চিহ্ন দিয়ে দিতে পারো। xi + ayj + azk দ্বারা একটি ভেক্টর ক্ষেত্র নির্দিষ্ট হলে এই লাইনটা লেখা লাগবে। ওকে, আচ্ছা 12 নাম্বার স্কেলার ক্ষেত্র কাকে বলে? ভেক্টর ফাংশন বা ক্ষেত্রের ডাইভারজেন্স গুলোকে স্কেলার ক্ষেত্র বলে। তুমি কোনো কিছুকে, কোন একটা ভেক্টর ফাংশনকে, কোন একটা ভেক্টর ফাংশনকে যদি তুমি ন্যাবলার সাথে ডট গুণফল করো তখন সেটাকে আমরা বলি ডাইভারজেন্স। তার মানে কি, এই যে আনসারটা বের হইছে এটা কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে, এটা একটা কি রাশি, স্কেলার রাশি। তার মানে এখানে ডাইভারজেন্স করলে আমরা স্কেলার ক্ষেত্র পাই। ওকে, সো এর মাধ্যমে আমাদের 12টা কি সলভ করা শেষ। এরপরে চলে যাই হচ্ছে 13 নাম্বার, সমপ্রারম্ভিক ভেক্টর কাকে বলে? সমপ্রারম্ভিক নাম দেখে বুঝতে পারতেছো নিশ্চয় শুরু হবে সেম জায়গা থেকে। তার মূল কনসেপ্টটা কি হবে, যে একই মূল বিন্দু বা পাদবিন্দু, বিশিষ্ট আগেই বলছিলাম মূল বিন্দু পাদবিন্দু কিন্তু একই কথা, যেখান থেকে স্টার্ট হয়। ভেক্টর সমূহকে আমরা সমপ্রারম্ভিক ভেক্টর বলে থাকি। 13টা গেল। 14 নাম্বার, সমান ভেক্টর কাকে বলে? তো সমান শব্দটা বলতে কিন্তু শুধু মানকে বোঝায় না, দিককেও বোঝায়। তো সমান ভেক্টর মানে হলো একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক যদি সমান হয় তখন তাদেরকে আমরা সমান ভেক্টর বলবো। ঠিক আছে, সো 14 নাম্বার শেষ। 15 নাম্বারে চলে যাচ্ছি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সূত্রটা কিন্তু বড় আছে, আমি তোমাদেরকে বুঝে পড়ানোর চেষ্টা করতেছি। সামান্তরিক যেমন একটু সময় নিয়ে বুঝে পড়াইছি, ত্রিভুজটাও বুঝাবো ওইভাবে। দেখো, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে, এই যে এটা মিনিংটা কি, এটা মিনিং বুঝতে গেলে আগে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। ধরো এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা হচ্ছে এ বি সি। ওকে, আচ্ছা, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে মানে কি, এ থেকে বি, ধরো বি থেকে সি, একই ক্রমে যাচ্ছে তারা, একই ক্রমে দিকেও মানে দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করে। মানে ধরো এ থেকে বি এটা একটা ভেক্টর পি ভেক্টর, বি থেকে সি এটা একটা ভেক্টর কিউ ভেক্টর। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহু কিন্তু এই যে এইটা এসি। তৃতীয় বাহুটি ভেক্টরদ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করে। বুঝতে পারছো? তার মানে এই এসিটা হবে এ বি এবং বিসি এর লব্ধি। ঠিক আছে, এতটুকুই কিন্তু তোমার কি ত্রিভুজ সূত্র। এখন যদি আরেকটু ক্ল্যারিফাই করে লিখতে চাও তাহলে এখান থেকে লিখতে পারো যে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে, মানে তুমি এতটুকু লিখলে কিন্তু মার্ক পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যদি আরেকটু স্যারকে খুশি করতে চাও তাহলে এখান থেকে লিখবা। এখন আমি জানি তোমরা আসলে বেশি শিখতে চাও না, মানে যতটুকু দরকার ততটুকু শিখতে চাও, তা আমি বলবো এতটুকু পড়বা, হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্য। ঠিক আছে, এতটুকু লিখলে তুমি মার্ক পেয়ে যাবা। যেহেতু এতটুকু লিখলে মার্ক পেয়ে যাবা, আমরা ক্লাস আর দীর্ঘায়িত করবো না। ওকে, সো এরই মাধ্যমেই হাই ভোল্টেজের অর্থাৎ 3 স্টারের 15টা ক আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা 2 স্টারের কয়েকটা শিখবো, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নাম্বার 1, সরণ ভেক্টর কাকে বলে? সরণ ভেক্টর, আমরা সরণ বলতে কি বুঝি? ধরো এ একটা পয়েন্ট, এখান থেকে বি একটা পয়েন্টে তুমি পৌঁছাইলা, তোমার সরণ কতটুকু? এ থেকে বি। ঠিক আছে, কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলে। ঠিক আছে, এটা আমরা ভেক্টরের ফরম্যাটে বললাম। 2 নম্বর কি, বিসদৃশ ভেক্টর, আমি অলরেডি পড়াই ফেলছি। সদৃশ ভেক্টর যখন পড়াইছিলাম। সমতলীয় ভেক্টর, নামের মধ্যেই আনসারটা আছে। সমতলীয় যে ভেক্টরগুলো কি থাকবে, একই তলে থাকবে।
হ্যাঁ, যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই, এখন একটা ভেক্টর কিন্তু একাধিক তলে থাকতে পারে না, ঠিক আছে। ধরো এটা একটা তল, সমতলে বলতে গেলে একাধিক ভেক্টর তোমার লাগবে। একাধিক ভেক্টর যে কথা, দুই বা ততোধিক কিন্তু একই কথা, তাইলে ধরো একটা ভেক্টর এদিকে ক্রিয়াশীল, একটা ভেক্টর এদিকে ক্রিয়াশীল, এই একটা সারফেসের উপর, তখন বলতে পারবা তারা সমতলীয়। কিন্তু তোমার সারফেস একটা এবং তোমার ভেক্টর একটা, তুমি এটা সমতলীয় কেমনে কি বলবা, বুঝছো? মানে কম্পেয়ার করতে হবে যে এর সাথে এর সমতলীয়। তাহলে এভাবে বলবা যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। নাল ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। তারপর কি লব্ধি ভেক্টর, অলরেডি এগুলো আমরা পড়ছি যে দুই বা ততোধিক ভেক্টরের সমন্বয়ে যে নতুন ভেক্টর পাওয়া যায়, যেমন এই যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, তাহলে আমাদের লব্ধি ভেক্টর কত হবে, আর হবে। আর ভেক্টর বিভাজন কি, আমরা ভেক্টরটাকে ভাগ করি, ঠিক আছে। এই যে দেখো, একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টর বিভাজন বলে। অনেক সময় এমসিকিউ আসে যে ভেক্টর বিভাজন কয়টি ভাগে ভাগ করা যায়, উত্তর হবে কিন্তু অসংখ্য। অনেকে বলে দুইটি দেয়া দেয়, ওই যে আনুভূমিক এবং উল্লম্ব উপাংশ, ঠিক আছে। সো এরই মাধ্যমে আমাদের ক শেষ ভেক্টর চ্যাপ্টারের। এখন চলে যাচ্ছি অনুধাবনমূলক। প্রথম প্রশ্ন, পাখি উড়ার সময় পাখার সাহায্যে দুই পাশের বাতাসকে আঘাত করে, কিন্তু পাখি সামনের দিকে উড়ে যায় কি করে? তোমার পরীক্ষার হলে অনুধাবনে আসলে এই চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। পাখি চিত্র আঁকার প্রয়োজন নাই। তুমি একটা কাজ করতে পারো, চাইলে এইভাবে ভেক্টর চিহ্ন দিয়ে দিতে পারো, বাট পাখি না আঁকলেও চলবে। আর যদি আঁকো তাহলে খুবই ভালো, বাট দুই পাওয়ার জন্য পাখি আঁকা ম্যান্ডেটরি না। তো চলো আমরা একটু পড়ি। পাখি উড়ার সময় পাখার সাহায্যে বাতাসকে আঘাত করে। তাহলে আমাদের এই জিনিসটা আগে মনে রাখতে হবে। যে কোনো ক খ শিখতে গেলে পয়েন্ট আকারে শিখবা যে গুরুত্বপূর্ণ শব্দ কোনগুলা। তা আমরা প্রথম গুরুত্বপূর্ণ শব্দ পেয়ে গেলাম যে পাখি কি করে, বাতাসকে আঘাত করে। ফলে দুটি পাখার লব্ধি বলের বিপরীত দিকে বাতাস প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে, এর জন্য পাখি সামনের দিকে উড়ে যায়। মানে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এরকম, এই যে পাখি যখন উড়ে, বলতো এই পাখাটা কোন দিকে প্রেসার দেয়? এই পাখাটা কিন্তু প্রেসার দিচ্ছে এই দিকে, এই পাখাটা এইদিকে দিচ্ছে, এই পাখাটা এদিকে দিচ্ছে। দেখো এই যেটা হচ্ছে F2, আমি যদি এই কালার দিয়ে লিখি, এটা হচ্ছে F2 আর এটা হচ্ছে F1। তাহলে নিউটনের যে তৃতীয় সূত্রটা আছে, কি বলছিলেন? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটন সাহেবের কথা মতো অনুযায়ী এই ভেক্টর বিপরীত দিকে একটা ভেক্টর কাজ করবে R2 প্রতিক্রিয়া বল, এই ভেক্টরের বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া কাজ করবে R1। এখন কি করব, এই দুটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে তারা কিন্তু একটা বিন্দুতে মিলিত হবে। তার এই যে দুটা ভেক্টর, একটা ডিরেকশন এইদিকে আর একটা ডিরেকশন এইদিকে। এখন কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম যে কোনো একটা বিন্দু থেকে যদি দুটা ভেক্টর ছড়ায় তাহলে লব্ধি কোন দিকে কাজ করবে, মাঝে কোনো একটা জায়গা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের লব্ধি আর। তাহলে পাখি কোন দিকে উড়ে যাবে বলতো? পাখি সামনের দিকে উড়বে, জাস্ট লাইক রকেটের মতো। রকেটে যে ঘটনা ঘটে, হ্যাঁ, মানে মতো বলতে আমি বুঝাচ্ছি যে সূত্র যে ফলো করে সেইটা আর কি। রকেট নিচের দিকে গ্যাস যায়, উপরের দিকে রকেটটা চলে যায়। পাখি কি করবে, এই দিকে সে প্রেসার দেয় আর তার বিপরীত দিকে দুইটা ভেক্টর লাভ করে, তারপরে এটা পিছনের দিকে বর্ধিত করলে তারা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে দুইটা ভেক্টর যেহেতু একটা বিন্দুতে কাজ করতেছে, তাহলে লব্ধি কি হবে, মাঝে জায়গায়, এর জন্য পাখিটা সামনের দিকে আঁকায়। আশা করি বুঝতে পারছো। তারপরে কি 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, বৃষ্টির ফোঁটা ভূপৃষ্ঠের উপর লম্বভাবে পড়লেও একজন পথচারী তার ছাতাটিকে বৃষ্টির ফোঁটার অভিমুখের সাথে সামান্য কোণে আনত রাখেন কেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বৃষ্টির ফোঁটা লম্বভাবে মাটিতে পড়লেও পথচারী তার গতির জন্য ফোঁটাগুলোকে সামান্য আনত কোণে পড়তে দেখেন। তাই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ওই পথচারী তার ছাতাটিকে সামান্য আনত কোণে মেলে ধরেন। পথচারীর বেগ বেড়ে গেলে বৃষ্টির আপেক্ষিক বেগ উল্লম্বের সাথে তত বেশি কোণ উৎপন্ন করবে। এই লাইনটা বুঝতে গেলে তোমাকে ম্যাথ করতে হবে। তোমরা বৃষ্টির ম্যাথ কিন্তু তোমরা করছো, ঠিক আছে। ফলে ছাতাটিকে বেশি কোণে হেলাতে হবে। এইখানে কিন্তু এই কনসেপ্টটা আসছে, লব্ধির কনসেপ্টটা, যে ধরো এই বরাবর বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, আর লোক এই বরাবর যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে কি হয় বলতো? একটা বিন্দুতে দুটা ভেক্টর কাজ করতেছে। তো একটা বিন্দুতে যদি দুটা ভেক্টর কাজ করে, অবশ্যই লব্ধি বরাবর কাজ করবে। তাহলে তাকে কি করতে হবে? অ্যাঙ্গেল করে ছাতাটা ধরতে হবে। কারণ কি, অ্যাঙ্গেল করে যদি ছাতা না ধরে তাহলে সে ভিজে যাবে। সহজ বাংলা ভাষায়, সে যাতে ভিজে না যায় তার জন্য কি করতে হবে? অ্যাঙ্গেল করে তাকে ছাতাটা ধরতে হবে। কোনো ক্রিটিক্যাল ভাষা লেখার দরকার নেই, নর্মাল তুমি যেমনি বুঝে অমন লিখো, তো উল্টা পাল্টা লিখো না, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, মোট কথা লব্ধি ক্রিয়েট হয়েছে, লব্ধিটার দিকে আমাদেরকে ছাতাটা ধরতে হবে। কারণ বৃষ্টি যেখানে যেই অ্যাঙ্গেলে পড়তেছে ওই এক্সাক্ট অ্যাঙ্গেলে তো আমার মাথায় গিয়ে পৌঁছাবে না। কারণটা কি, ওই যে আমি যে হাঁটতেছি একটা বাতাস তৈরি হচ্ছে, ওই বাতাস কি করবে, বৃষ্টিটাকে একটু সাইডে সরাই দিবে, অ্যাঙ্গেল করে ফেলবে, এর জন্য। 3 নম্বর কোশ্চেন, স্রোতযুক্ত নদীতে নৌকা সোজাসুজি রওনা হলেও নদীর সোজা অপর পারে পৌঁছাতে পারে না কেন? জাস্ট লাইক বৃষ্টিটার ব্যাখ্যার মতোই, যে যখন তুমি
যখন তুমি একটা নদীতে স্রোত যখন থাকবে, তুমি যদি এই বরাবর রওনা হও, তুমি কিন্তু এই বরাবর পৌঁছাবে না, ঠিক আছে? এই বরাবর যদি তুমি রওনা হও, তুমি এই বরাবর পৌঁছাবে না। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে স্রোত তোমাকে একটু ঠেলা, এই যে ধরো ফার্স্টে এই পয়েন্টে ছিলা, এই যে এখানে তুমি ছিলা, স্রোত ঠেলা এইদিকে নিয়ে যাবে ধরো, আবার এই স্রোত ঠেলা আরো দিকে নিবে, এই স্রোত ঠেলা আরো দিকে নিবে, এই স্রোত ঠেলা আরো দিকে নিবে, ফলে তুমি এখানে ধরো পৌঁছেছো, তাহলে এটাই তোমার লব্ধি ভেক্টর। ওকে, সো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হবে আর। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? লব্ধি ভেক্টর। সো এটার মূল কনসেপ্ট বৃষ্টিটার মতো লব্ধি ভেক্টর। তো চলো পড়ি যে স্রোতযুক্ত নদীতে স্রোতের বেগ ওই নদীর প্রস্থের সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে, ঠিক আছে? মানে কি, স্রোত এদিকে যেতেছে আর নৌকাটা এদিকে যেতেছে, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। নৌকা যদি লম্বভাবে নদীর প্রস্থ বরাবর সোজাসুজি গমন করে, অর্থাৎ সে যদি এখান থেকে এদিকে যায়, তবে নৌকার বেগে স্রোতের বেগের লব্ধি, বলছিলাম না লব্ধি নিয়ে আসবা কনসেপ্টে লেখার সময়, লব্ধি স্রোতের বেগের সাথে একটা নির্দিষ্ট কোণ বরাবর তির্যকভাবে ক্রিয়া করে। এইটাই গুরুত্বপূর্ণ লাইন, যে স্রোতের বেগের সাথে, এই যে স্রোতের বেগের সাথে একটা নির্দিষ্ট কোণ বরাবর, এই যে একটা নির্দিষ্ট কোণ বরাবর, যেটাকে আমরা থিটা বলে থাকি, তির্যকভাবে ক্রিয়া করে, মানে অ্যাঙ্গেল বরাবর ক্রিয়া করে। তাই স্রোতযুক্ত নদীতে প্রস্থ বরাবর সোজাসুজি গমন করলে সোজাসুজি অপর পারে পৌঁছানো যায় না, পৌঁছায় কিছুটা দূরে গিয়া। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, সো এই মাধ্যমে আমাদের 3 নাম্বার কোশ্চেন সলভ হয়ে গেল। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? মানে হচ্ছে বাতাস যেতেছে এইদিকে, আমি যদি এইদিকে যাই, একটা জিনিস খেয়াল করে দেখো, আমার কাছে মনে হবে কি বেগটা কম। এটা রিজন কি? আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কনসেপ্টটা হচ্ছে এরকম যে ধরো এই বরাবর তোমাদের সাদাব ভাইয়া দৌড়াচ্ছে এবং তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এই বরাবর ধরো তোমাদের রাফি ভাই দৌড়াচ্ছে, সে যেহেতু সাদাব ভাই হচ্ছে চিকন চাকুন, সে বেশি জোরে দৌড়াতে পারবে সাদাব ভাইয়ের চাইতে 6 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি কোশ্চেন করি সাদাব 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে, তোমরা উত্তর দিবে 4 মিটার। এই যে 1 সেকেন্ডে 4 মিটার, রাফি ভাই 1 সেকেন্ডে কয় মিটার পথ অতিক্রম করছে? 6 মিটার। তাহলে কে জিতলো? রাফি ভাই জিতলো, মানে 1 সেকেন্ডে সে 2 মিটার বেশি পথ অতিক্রম করছে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি কোশ্চেন করি যে রাফির বেগ কত, তখন তুমি উত্তর দিবা 6। যদি প্রশ্ন করি সাদাবের বেগ কত, তখন তুমি উত্তর দিবা 4। কিন্তু যদি প্রশ্ন করি সাদাবের সাপেক্ষে রাফির বেগ কত, তখন তুমি উত্তর দিবা কিন্তু 4ও না 6ও না 2 উত্তর দিবা। কারণ কি? কারণ হচ্ছে 6 বিয়োগ 4। একটা খেয়াল করছো, একই দিকে যাচ্ছে, একই দিকে যাওয়ার কারণেই আমরা বিয়োগটা করছি। যদি ভিন্ন দিকে হইতো তাহলে কিন্তু আমরা যোগ করতাম। এখন তোমাদের মাথা মতো একটুখানি নষ্ট হয়ে যাবে, কিন্তু ভাইয়া আমরা তো পড়ছিলাম ওই যে আর ম্যাক্স, আর ম্যাক্স সমান সমান পি প্লাস কিউ, একই দিকে গেলে যোগ হয়। আরে ভাই, ওটা আপেক্ষিক বেগ না, ওটা লব্ধি বেগ। এটা তো লব্ধি বেগ না, এটা তো আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ জিনিসটা কি? আপেক্ষিক বেগ হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ নির্ণয়, ঠিক আছে? এইদিকে সাদাব 4, এইদিকে রাফি 6, ঠিক আছে? তাহলে আমি যদি কোশ্চেন করি যে সাদাবের সাপেক্ষে রাফির বেগ কত, হ্যাঁ, যে ধরো আর অফ এ বি, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এ এর বেগ মাইনাস, এটা মিনিং হচ্ছে বি এর বেগ মাইনাস এ এর বেগ, ঠিক আছে? বি এর বেগ মাইনাস এ এর বেগ। হ্যাঁ, সাদাবের সাপেক্ষে রাফির বেগ মানে হইতাছে রাফির বেগ মাইনাস সাদাবের বেগ। ক্লিয়ার? সাদাবের সাপেক্ষে রাফির বেগ মানে কি? সাদাব মানে কি? রাফির বেগ মাইনাস সাদাবের বেগ। এইভাবেই হবে হিসাবগুলা। ক্লিয়ার? এখন কেন এরকম হয় সেটা ব্যাখ্যা বুঝতে গেলে তোমাকে কিছু ম্যাথ শিখতে হবে, যে আপেক্ষিক বেগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা উল্টায় দেওয়া হয়, ঠিক আছে? তুমি যদি লব্ধির সম্পর্কে নিয়ে আসতে চাও করা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে সাদাব তো এদিকে যেতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি উল্টাই দিতে হয়। তো সাদাব এদিকে যেতেছে 4, ওকে উল্টাই দিলে 4 হয় এদিকে, 6 এদিকে, তখন তুমি লব্ধির কনসেপ্ট নিয়ে আসতে পারো। তখন তুমি আর মিনিমাম কনসেপ্ট নিয়ে আসতে পারো, যে বিপরীত দিকে হলে বিয়োগ হয়, তখন পি মাইনাস কিউ লিখতে পারো, ঠিক আছে? একটা জিনিস শিখে দিকে অনেক কিছু শিখে ফেললাম। যাই হোক, তো তাহলে এই বাতাসে প্রবাহের দিকে দৌড়ালে বাতাসে বেগ কেন কম মনে হয়, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা কিসের জন্য? আপেক্ষিক বেগের জন্য। তারপর কি বলা হয়েছে 5 নাম্বার, ফ্যানের বাতাস উপরে না লেগে নিচের দিকে লাগে কেন? এই যে ওই কর্কের কথা তোমাদের বলছিলাম না, যে যখন একটা বোতলে তুমি যখন কর্কটা ঘুরাও, তুমি ঘুরাইতেছো ঘড়ি কাটার দিকে, তো ঘড়ি কাটার দিকে ঘুরাইলে কর্কটা কোন দিকে ঢুকে? এইদিকে ঢুকে না? এখন ফ্যান কিভাবে থাকে? ফ্যান তো এইভাবে থাকে না, ফ্যান তো থাকে এইভাবে, তাই না? কর্ক তো আমি এইভাবে বুঝাইছি, ফ্যান তো থাকে এইভাবে। এখন ফ্যান ঘুরে কিভাবে? ফ্যান ঘুরে হচ্ছে ঘড়ি কাটার দিকে। আর ফ্যান যদি এইভাবে ঘুরে, চিন্তা করে দেখো তো বাতাস কোন দিকে লাগবে? নিচের দিকে লাগবে। কারণ কি? কর্কস্ক্রু রুলটাই তো এইটা, ফ্লেমিং এর ডান হস্ত রুলটাই তো এইটা, যে যদি সে এইভাবে ঘুরে ঘড়ি কাটার দিকে ঘুরে, তাহলে যে বুড়া আঙ্গুলটা আছে সে বুড়া আঙ্গুলের দিকটাই হবে কি? বুড়া আঙ্গুল দিকটাই হবে কর্কের ডিরেকশনটা। ক্লিয়ার? এই যে দেখো, যে এইভাবে হাত ধরো, এইভাবে যদি এইভাবেই ঘুরে তাহলে ডিরেকশন হবে এইদিকে। এবার তোমার হাতটাকে এইভাবে নিয়ে আসো, এইভাবে নিয়ে আসো, তাহলে দেখো ফ্যান কিন্তু এইভাবে ঘুরে, ঠিক আছে? তাহলে ফ্যান এইভাবে ঘুরলে বাতাস কোন দিকে লাগবে? নিচের দিকে লাগবে। দ্যাটস ইট। ফ্যান যদি কোনোদিন তুমি উল্টা ঘুরাও, তাহলে দেখো বাতাস উপর দিকে লাগতেছে। আশা করি ক্লিয়ার।
যে আমাদের তো ভাই মানুষ থাকি তো নিচে, ফ্যানের উপরে তো আর মানুষ থাকি না, তাই না? ফ্যানের নিচে থাকে, তাহলে ফ্যানকে ঘুরাইতে হবে ঘড়ি কাটার দিকে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যে এইটা আমাদের ঘূর্ণনের জন্যই এটা করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, ওখানে আমাদের ধারটা থাকে, ওই ধারটা কিছুটা বাঁকায় রাখা হয়, এগুলো একটু বলবা যে পাখা থাকে, পাখা একটি ধার নিচের দিকে কিছুটা বাঁকানো থাকে, এই বাঁকানো ধারটি ফ্যান যেদিকে ঘুরে তার বিপরীত দিকে হয়ে থাকে, ঠিক আছে? তাই ফ্যান ঘুরার সময় যে বাতাস উৎপন্ন হয় তা ওই ধারে বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে গতি পায়, ঠিক আছে? এখানে তোমরা আরেকটা এক্সট্রা লাইন অ্যাড করে দিতে পারো যে যদি ঘুড়ি কাটার দিকে ঘুরে তাহলে কর্কস্ক্রু নিয়ম অনুযায়ী বাতাসটা নিচের দিকে যাবে, ঠিক আছে? এটা অ্যাড করে দিতে পারো। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাজকে ভিজিয়ে দেয় কিন্তু পিছনের কাজকে ভিজায় না কেন? তো চলো এটার আনসারটা বোঝার চেষ্টা করি যে বাতাসের আপেক্ষিক গতির কারণে বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাজকে ভিজিয়ে দেয়, পেছনের কাজকে ভিজায় না। এতটুকু লিখলেই কিন্তু তুমি 1 পাওয়া যাবা। এখন তো আমাদের টার্গেট 2 এর মধ্যে 1 পাওয়া না, আমাদের টার্গেট 2 এর মধ্যে 2 পাওয়া। তো কি কাজ করব? মনে করি গাড়ির বেগ v এবং বৃষ্টির বেগ u, সুতরাং লব্ধি বেগ r সমান সমান কত হবে? u প্লাস মাইনাস অফ v। কেন মাইনাস আনছি আমি কিছুক্ষণ আগে এটা বুঝাইছি। ওই যে বাতাস এর কনসেপ্টটা যখন নিয়ে আসছিলাম, আপেক্ষিক বেগের কনসেপ্ট নিয়ে আসছিলাম, তখন বলছিলাম আপেক্ষিক বেগ মানেই ভেক্টরটাকে উল্টায় দেওয়া, মাইনাস করে দেওয়া। এই লব্ধি বেগ আর এর দিক গাড়ির সামনের দিকের সাথে তির্যকভাবে পড়ছে বিদায় পিছনের কাজটা ভিজছে না। তাহলে এইটা তোমাকে বোঝার জন্য চিত্র আঁকতে হবে। তো চলো আমরা চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। যে ধরো ধরো এই যে আমাদের সারফেস, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে গাড়ি যদি আঁকি, গাড়ি ধরে এটা হচ্ছে সামনের মাথাটা, ঠিক আছে? কিন্তু কম বাঁকায় দিলাম, এটা পিছনের মাথাটা, এই যে এভাবে দিলাম। কি বলা হয়েছে? যে বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাজকে ভিজিয়ে দেয় কিন্তু পেছনের কাজকে ভেজায় না কেন? তো ব্যাখ্যাটা দেখো, বাতাসের আপেক্ষিক গতির কারণে বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাজকে ভিজিয়ে দেয়, পেছনের কাজকে ভেজায় না। মনে করি গাড়ির বেগ হইতেছে v, ধরো এই গাড়িটা এই দিকে যাচ্ছে v বেগে, ঠিক আছে? এবং বৃষ্টির বেগ হইতেছে u। তো বৃষ্টি ধরো এই যে এই বরাবর পড়তেছে, আমি যদি এই পয়েন্টটা ধরে আঁকি, এই পয়েন্টটা ধরো এদিকে গাড়ি আগাইতেছে v বেগে আর বৃষ্টি এই বরাবর পড়তেছে u বেগে। আচ্ছা, তারপর কি বলছে? এই লব্ধি বেগ আর এর দিক গাড়ির সামনের দিকের সাথে তির্যকভাবে পড়ছে, এই কথাটাই আনসার। কেমনে? তুমি যদি এই দুটাকে লব্ধি করো, লব্ধি কোন দিকে হবে? লব্ধি এই এই জায়গা আছে না, এই বরাবর হবে। কথা ক্লিয়ার? এখন একটা জিনিস কি তোমাকে আগে ভিটাকে নেগেটিভ করে নিতে হবে, হ্যাঁ? তাহলে ভিটাকে তো আগে নেগেটিভ করিনি আমি, এখন ভিটাকে নেগেটিভ করবো। তোমার প্রশ্ন কেন নেগেটিভ করবেন ভাইয়া? কারণ ওই যে আগের মতো যে আমার সাপেক্ষে সাদাবের বেগ, এগুলো সব আপেক্ষিক বেগ, দৌড়াদৌড়ি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ হিসাব করা হয় আপেক্ষিক বেগের মাধ্যমে, ঠিক আছে? তাহলে বৃষ্টির সাপেক্ষে গাড়ির বেগ এটা কেমনে নির্ণয় করব? দেখো বৃষ্টির সাপেক্ষে, হ্যাঁ, বৃষ্টিকে আমি রেইন বললাম, হ্যাঁ, বৃষ্টির সাপেক্ষে বাংলায় লিখে যাও, বৃষ্টির সাপেক্ষে গাড়ির বেগ। তাহলে এটাকে আমি কেমনে করবো বলতো? তাহলে হবে গিয়ে গাড়ির বেগ মাইনাস, হ্যাঁ সরি উল্টা লিখে ফেলছি তো, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। কারণ আমরা তো অ্যাকচুয়ালি বের করতেছি বৃষ্টির বেগটাই, কারণ বৃষ্টি কোন দিকে পড়বে, তাই না? তাহলে এটা এভাবে লিখবো, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটাকে কিভাবে জানি করবো বলো তো? যে পরে থাকে সে আগে হয়। তাহলে হবে কি বৃষ্টির বেগ মাইনাস গাড়ির বেগ, ঠিক আছে? তাহলে বৃষ্টির বেগটা কত? বৃষ্টির বেগটাকে আমরা ধরছিলাম মনে মনে ইউ ধরছিলাম, হ্যাঁ, আর গাড়ির বেগটাকে আমরা বি ধরছিলাম। তাহলে এখানে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে বি ভেক্টরটাকে আমরা কি করব? বিপরীত দিকে নিয়ে যাব। নিয়ে গেলে এই দুটো ভেক্টরের লব্ধি কোন দিকে হবে? এই দুটো ভেক্টরের লব্ধি হবে এই যে মাঝে দিক দিয়ে। এবার তোমরাই বলো, যদি যদি এইভাবে যায় তাহলে কি এই কাজটা কি ভিজতেছে? এটা তো ভিজতেছে না। এই ভেক্টরটাকে তুমি ধরে এদিকে নিয়ে আসো, এইদিকে নিয়ে আসো, দেখছো এই কাজ কিন্তু ভিজতেছে। ক্লিয়ার আমার কথা? মানে সহজ বাংলা ভাষায় লব্ধিটা এই বরাবর হইতেছে, এই বরাবর হলে তো পিছনের কাজ ভিজে না। গাড়ির শেপটা কিরকম হয়? গাড়ির শেপ তো এরকম হয়, এই যে এরকম শেপের হয়। এরকম শেপের হইলে এই বরাবর তুমি যতই ভেক্টর আঁকো না কেন পিছনের এটা কি ভিজে? ভিজতেছে না। পিছনেটা ভিজতে হইলে তোমাকে এই বরাবর ভেক্টর হইতে হবে, এই বরাবর হইলে এটা ভিজবে। কিন্তু আমাদের গাড়ির যদি সামনে আগাতে থাকে, এইভাবে যদি আগাতে থাকে, তাহলে ভেক্টর তো এইভাবে পড়তেছে, এইভাবে পড়লে এটা ভিজতেছে, এটা ভিজতেছে না। তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম যে গাড়ির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাজকে ভিজিয়ে দেয় কিন্তু পিছনের কাজকে ভিজায় না। আশা করি পুরোপুরি ক্লিয়ার। ওকে, নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা, ট্রলি ব্যাগের হাতল লম্বা হয় কেন? এই যে এই হাতলটা কেন লম্বা হয় সেটা আমরা এখন ব্যাখ্যা করব। ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হয়, হাতল ধরে ব্যাগটি টানার সময় ভূমির সাথে তার তত কম কোণ তৈরি করে। ব্যাপারটা হচ্ছে এই যে এটা যত বড় হবে এই অ্যাঙ্গেলটা তত ছোট হবে।
কিভাবে, চলো ব্যাখ্যা দিই। ধরো ইনিশিয়ালি এটা এতটুকু, এখন আমি হাতলটাকে বড় করে দিলাম, বাট এখান থেকে আমি ওইখানে নিব, এর চেয়ে বড় মানে দূরত্ব, এই বরাবর দূরত্ব বাড়বে না, কিন্তু হাতলের দূরত্ব বেড়ে যাবে। তার হাতলের দূরত্ব বড় হয়ে গেলে মানে এদিকে এত বড় করে ফেলা, তাই না? এখন তোমরাই বলো এই অ্যাঙ্গেলটা এই আগের অ্যাঙ্গেলের চেয়ে বাড়লো নাকি কমলো? কমে গেল। তার মানে হাতল যত বড় হবে থিটা তত ছোট হবে। আচ্ছা এবার আমরা আসি থিটা ছোট হলে লাভটা কি। এই যে কি বলছে, হাতলটি ভূমির তত কাছাকাছি থাকবে, এর ফলে কোণের কস অনুপাতের মানটা বেশি হবে। খেয়াল করে দেখো থিটার মান আমি কি বলছি, থিটার মান কম হবে, তো থিটা যত কম হয় কস তত বেশি হয়। যেমন কস থিটার মান ধরো 60 ডিগ্রি, তাহলে এটার মান কিন্তু হাফ, কস 60 মান হাফ। এবার ধরো কস 45 ডিগ্রি, এটার মান কিন্তু 1/√2, 1/√2 মান কিন্তু এটা কত ছিল 0.5, এটা কিন্তু 0.71 এর মতো, ঠিক আছে? তার মানে ভ্যালু কিন্তু বাইরে গেল। সো থিটা কমে গেলে কস থিটার মানটা বাইরে যায়, ওকে? তার মানে থিটা বাইরে গেছে, ঠিক আছে? এই থিটা কমে গেছে, কস থিটার মানটা বাইরে গেছে। এখন আমরা দেখব কস থিটার মান বাইরে গেলে সুবিধাটা কি নাকি অসুবিধা আছে কোনো। এর ফলে ভূমি বরাবর বেগের মানটা বেশি হয়, ফলে ব্যাগটিকে সহজে টেনে নেওয়া যায়। আমরা জানি যে ভূমি বরাবর উপাংশটা হচ্ছে কস থিটা, ঠিক আছে? এটা যদি এফ হয় তাহলে আনুভূমিক বরাবর কত হবে এফ কস থিটা, উল্লম্ব বরাবর কত হবে এফ সাইন থিটা। তো আমরা একটু আগেই বললাম যে কস থিটার মানটা বেড়ে যায়, এটা যত বড় হয় থিটা তত ছোট হয়, এফ কস এর মান তত বেড়ে যায়। তার মানে আনুভূমিক বরাবর আমরা বেশি পথ অতিক্রম করতে পারতেছি, ঠিক আছে? এর জন্যই ট্রলিতে বেগের হাতলটা লম্বা করা হয়। এটা লম্বা হইলে আমি সিরিয়ালে বলি, হাতল যত লম্বা হবে থিটা তত ছোট হবে, থিটার যত ছোট হবে কস থিটা তত বড় হবে, কস থিটা যত বড় হবে এফ কস থিটা তত বড় হবে, এফ কস থিটা যত বড় হবে তত বেশি দূরত্ব সে সামনের দিকে যাবে। ক্লিয়ার? সো এর মাধ্যমে 7টা অনুধাবন শেষ। 8 নম্বর অনুধাবন, স্রোতযুক্ত নদীতে সোজা পথে ওপারে যেতে নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে অধিক হতে হবে। ব্যাখ্যা করো। এটা খুবই সহজ একটা কনসেপ্ট, যে তুমি ধরো এপার থেকে ওই পারে যাইতে চাও, হ্যাঁ, তাইলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে, ব্যাপারটা দাঁড়াইতেছে যে তোমার অবশ্যই লব্ধি একটা ক্রিয়েট হবে, এবং সেই লব্ধির ক্ষেত্রে আমরা জানি কনসেপ্টটা কি, আর সমান সমান ইউ প্লাস ডি, ঠিক কিনা? যে দুটা ভেক্টরকে যোগ করতেছি আমরা। আচ্ছা এখন ধরো স্রোতের বেগটা বেশি আর নৌকার বেগটা কম, কি ঘটনা ঘটবে? ঘটনা ঘটবে হলো স্রোতরে ঠেলে 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 নিয়ে যেতে থাকবে, কারণ ওর বেগ বেশি। তুমি যে ওই পারে যাবা, ওই পারে যাইতে গেলে তো তোমার এনাফ এনার্জি দিতে হবে, তাই না? কিন্তু স্রোতের এনার্জি যদি বেশি হয়, ও কি করে তোমার এইভাবে ঠেলে 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 নিতেই থাকবে, তুমি ওই পারে যাইতে পারবা না, বা অনেক দেরিতে যাইতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, যাইতে পারবা না। তো এটা একটা ঘটনা। সো এই পার থেকে তুমি যদি এই পারে যাইতে চাও, তোমার অবশ্যই ভি এর মানটা বড় হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা 9 নাম্বার, স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূল বিন্দুতে নয় কেন? ব্যাখ্যা করো। দেখো স্বাধীন ভেক্টর মানে কি? স্বাধীন ভেক্টর মানে কি? এই পাদবিন্দু যেইখানে ইচ্ছা তুমি বসাইতে পারবা, কিন্তু তুমি যদি মূল বিন্দু বইলা দাও তাহলে তো সে যেখানে ইচ্ছা হলো না, ওটা তো লিমিটেড হয়ে গেল। ক্লিয়ার? তো স্বাধীন ভেক্টর সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়ে বইলা দিবা যে আসলে এটা যেখানে ইচ্ছা বসানো যায়, ঠিক আছে? এই যে ইচ্ছা মতো ঠিক করা যায়। কিন্তু আমরা যদি মূলবিন্দু বলে দিই তো সেই ইচ্ছা মতো হইলো না, এটা তো লিমিটেড হয়ে গেল। ওকে, সো 9টা অনুধাবন শেষ হয়ে গেল। 10 নম্বর অনুধাবনে যদি চলে যাই, কি বলা হয়েছে? যে কোন প্রবাহীর আয়তন নির্ণয়ে ডাইভারজেন্সের প্রভাব আছে কিনা। তো চলো শিখি। কোন প্রবাহীর ক্ষেত্রে ডাইভারজেন্স তথা নেবলা ডট বি ইকুয়াল 0 হলে সেটাকে আমরা কি বলে থাকি? অসংনম্যতা বুঝাই থাকি। এটার মিনিংটা কি? ওই যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স পড়ছিলাম, যে পরিমাণ ঢুকবে সেই পরিমাণ যদি বের হয় তখন সেটাকে আমরা সলিনয়েডাল বলি, ঠিক আছে? সলিনয়েডাল বলি। অনুরূপভাবে ঋণাত্মক হলে সেটাকে আমরা কি বুঝে থাকি? ঋণাত্মক মানে হলো যে সেখানে আয়তনটা কমে যাবে। কেন আয়তন কমে যায়? কারণ ঋণাত্মক মানে হইলো যে বেশি পরিমাণ ঢুকতেছে, ঠিক আছে? ফ্লাক্স গুলো ঢুকতেছে, ফ্লাক্স যদি ঢুকে তখন এই আয়তনটা কিন্তু ছোট হয়ে যাবে। এখানে এটাই বলছে যে আয়তনটা হ্রাস পায়। আর ধনাত্মক মানে হইলো ফ্লাক্স গুলো বাইরে যাচ্ছে। এই ক্ষেত্রে তুমি একটা বেলুনের কথা চিন্তা করো বা রাবার কথা চিন্তা করো, বাইরের দিকে যদি তুমি ফ্লাক্সটা নাও তাহলে কিন্তু আয়তনটা বেড়ে যায়, তাহলে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তাই আয়তন নির্ণয়ের জন্য এটার প্রভাব রয়েছে। সো ডাইভারজেন্সের পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো, এটা দিকে তাকে আমরা বলে দিতে পারবো তার আয়তনটা কি বাড়তেছে নাকি কমতেছে নাকি স্থির আছে। ওকে, সো নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। একজন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে ঘূর্ণনে কি সুবিধা পায়? এটা অ্যাকচুয়ালি নিউটনের বলবিদ্যার টপিক, ঠিক আছে? এটা আমরা পড়বো নিউটনের বলবিদ্যার টপিকের সময় পড়বো। এটা ভেক্টরের সময় এটা না পড়ে নিউটনের বলবিদ্যার টপিকের আন্ডারে পড়ছে এটা, ঠিক আছে? ওই যে অপকেন্দ্র বল, হ্যাঁ, তারপরে কেন্দ্রমুখী বল, ওইগুলা।
টুইস্টারে কয়েকটা চলো প্রশ্ন সলভ করে আসি। যে মান অভিমুখ আছে এমন সকল রাশি কি ভেক্টর রাশি? দেখো, মান অভিমুখ যুক্ত সকল রাশি কিন্তু ভেক্টর রাশি নয়। রিজনটা কি? যেমন তড়িৎ প্রবাহের কথা চিন্তা করো, তড়িৎ প্রবাহ কিন্তু মান থাকে, অভিমুখ থাকে, কিন্তু দুটি নির্দিষ্ট তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না। তাই এই রাশিটি মান অভিমুখ থাকলেও এটি ভেক্টর রাশি নয়। সব দুনিয়ার সবকিছুই মানে মান আছে, দিক আছে, থাকলেই তুমি তাকে ভেক্টর রাশি বলতে পারবা না। ব্যতিক্রম কিন্তু আছে, যেটা আমরা পেয়ে গেলাম তড়িৎ প্রবাহ। এ ভেক্টর আর বি ভেক্টরের মান যদি সমান না হয়, যেমন একটা ধরো 5 একটা ধরো 6, বলছে a প্লাস বি গুলো 0 হওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো। তো চলো দেখি। a ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 0, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে a ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। তার মানে কি দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তাইলেই এবং মান যদি সমান হয় তখন সেটাকে আমরা কি বলতে পারবো? যে a প্লাস বি 0 হতে পারবে। ক্লিয়ার? মানে হচ্ছে ধরো একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, হ্যাঁ, এটার মান ধরো 5, এটার মান ধরো 5, তাইলে সেন 5 বিয়োগ 5 করে 0 হবে, বিপরীত দিকে হলে বিয়োগ। কিন্তু ওনারা বইলা দিছে যে দুটা সমান না, দুটা ডিফারেন্ট। অর্থাৎ একটা ধরো 5 একটা ধরো 6, আমাকে বলো এরা দুজন কেমনে 0 হবে বিয়োগ করে? 6 আর 5 বিয়োগ করলে তো 0 হয় না, তাহলে উত্তর কি হবে? না, সমান হতে পারবে না। ওকে, 3 নম্বর কোশ্চেন, দুটি অসমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে? দেখো, এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি আগেরটার মতো, যে দুইটা ভেক্টর, হ্যাঁ, অসমান ভেক্টর মানে কি? যে পি আর কিউ সমান না, তখন আর এর মানটা কিন্তু শূন্য হতে পারবে না। কি বলছে? লব্ধি কি শূন্য হতে পারে? না, শূন্য হতে পারে না। এটার ব্যাখ্যাটা কি? এই যে দেখো, এভাবে ব্যাখ্যা দিবা যে আর সমান সমান এই সূত্র এত, হ্যাঁ, আর যদি ন্যূনতম হইতে হয় আর মিনিমামের সূত্র হইতেছে পি মাইনাস কিউ। তো এটাকে যদি আমরা 0 বানাইতে চাই তাহলে অবশ্যই পি এবং কিউ সমান হইতে হবে। কিন্তু ওনারা বলছে যে সমান না, তাহলে বলবো যে না, এটা লব্ধি শূন্য হতে পারে না। 4 নম্বর কোশ্চেন, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান হতে পারে? মানে কি? এটা একটা যদি মেথড কিন্তু বোঝাচ্ছে যে দুটি সমান মান, তার মানে অবশ্যই পি ইজ ইকুয়াল টু কিউ। ঠিক আছে? বা তুমি যদি এ বি দিয়ে ধরো তাহলে এভাবে বলা যাবে যে দুটি সমান মান মানে কি? এ ইজ ইকুয়াল টু বি। হ্যাঁ, এটা ধরো প্রথম ভেক্টর, ধরো দ্বিতীয় ভেক্টর। ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মান সমান হতে পারে? তাহলে লব্ধিকে আমি আর যদি ধরি তাহলে আর কিসের সমান হবে? এগুলোর সমান হবে। ঠিক আছে, আমি এর সমান ধরলাম। তো চলো এখন এই কন্ডিশন ধরে থিটা বের করি। হ্যাঁ, তো লব্ধি সূত্র কি? লব্ধি সূত্র আর সমান সমান আর স্কয়ার সমান সমান ওই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কিন্তু বলেই দিছে এখানে এ বি এবং আর সবাই সমান। সবাই যদি সমান হয় তাহলে আর স্কয়ার জায়গায় কি লিখতে পারি? এ স্কয়ার। তারপর কি লিখতে পারি? এ স্কয়ার। বি এর জায়গায় কি লিখতে পারি? এ স্কয়ার। ঠিক আছে, 2a বি এর জায়গায় এ, তাহলে এ স্কয়ার হয়ে যাবে কজ আলফা। এটা কাটাকাটি, এ স্কয়ারকে ডান থেকে বামে নিয়ে আসো তাহলে মাইনাস এ স্কয়ার হয়। তাহলে বাম পাশের এ স্কয়ার আর ডান পাশের এ স্কয়ার কাটাকাটি গেলে বাম পাশে -1 থাকে আর ডান পাশে থাকে 2 cos আলফা। ঠিক আছে, তাহলে আলফা সমান সমান কি দাঁড়ায় বলো তো? এই পাশ থেকে পাশে নিলে -1/2 হয় আর cos কে এই পাশ থেকে পাশে নিলে cos ইনভার্স। এখন তোমরা বলো cos কত মান? -1/2, 120 ডিগ্রি মান। তাহলে এটা বলতে পারি, এই যে এখানে পুরোটা করা আছে, যে অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয় তখন বলবো যে শর্তটা সত্য। ক্লিয়ার? আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন দেখো, গুণ টানার ফলে নৌকা সামনের দিকে কিভাবে এগিয়ে চলে? গুণ যখন আমরা টানি নৌকা কেমনে সামনের দিকে যায়? যদি কোনো নৌকার গুণকে f বলে টানা হয় তবে তার আনুভূমিক উপাংশটা হয় f cos θ। এই যে এই বরাবর হয় f cos θ এবং উল্লম্ব বরাবর উপাংশটা হয়ে থাকে f sin θ। তো কিন্তু নৌকার হাল দ্বারা এই উল্লম্ব উপাংশ নাকচ হয়ে যায়, মানে নৌকা যে হালটা থাকে সেটা দিয়ে এটা কিন্তু নাকচ হয়ে যায়। আর নৌকাটা তাহলে সামনে আগায় কিসের কারণে? f cos θ কারণে সামনে আগায়। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর কোশ্চেন, দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফলের মান সমান। ব্যাখ্যা করো একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হতে পারে কিনা। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে দুটা ভেক্টরের যোগফল মানে কি? একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি, এই দুটো পরস্পর সমান। হ্যাঁ, এগুলো অবশ্য ভেক্টর ফরম্যাট, কিন্তু ভেক্টর ফরম্যাটে। এখন আমরা অ্যাঙ্গেল বের করে দেখবো যে কোন কন্ডিশনে এটা এরকম হতে পারে। তো ফার্স্ট অফ অল উভয়পক্ষকে স্কয়ার করে দিই। তাহলে এটাকে যদি স্কয়ার করি তাহলে কি হয় বলো তো? a প্লাস বি ইন্টু a প্লাস বি। ঠিক আছে, আর এটাকে স্কয়ার করলে a মাইনাস বি ইন্টু a মাইনাস। ঠিক আছে, ওকে, নেক্সট কাজ কি? গুণ করে দেওয়া। এটার সাথে এর সাথে a গুণ করলে a স্কয়ার হয়। মনে রাখবা দুটো ভেক্টর সেম জাতীয় ভেক্টরকে স্কয়ার করলে ভেক্টর চিহ্নটা চলে যাবে। ক্লিয়ার? এটা ভেক্টরের বেসিক কনসেপ্ট। তাহলে a স্কয়ার হবে, এটার সাথে এটা গুণ করলে a স্কয়ার, এর সাথে এটা গুণ করলে a ইনটু b। এটার সাথে এটা গুণ করলে আবার a ইনটু b, তাহলে 2 লিখে দিই। এটার সাথে এটা গুণ করলে b স্কয়ার। এখানেও সেম কাহিনী, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কাটাকাটি, এটা কাটাকাটি।
বাম পাশে কি থাকে 2ab, ডান পাশে -2ab, তাহলে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে 4ab, 4ab ভ্যালু আসতেছে 0, তাহলে a ডট b এর মান কত আসবে 0 আসবে, তাহলে থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রি। তো দুটা ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের ভেক্টর দ্বয় যোগফল এবং বিয়োগফলের মান, এটা অ্যাকচুয়ালি মান দিয়ে দাও, হ্যাঁ মান কিন্তু সমান হবে, ঠিক আছে। ওকে, সেগুলা এই চিহ্ন না দিয়ে এই চিহ্ন দিয়ে দিবা, ওকে মান দিয়ে দিবা। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, দুটি অসমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে? দুটি অসমান ভেক্টর লব্ধি, তিনটি একক ভেক্টর যোগ করলে একটি একক ভেক্টর পাওয়া যায় কিনা? দেখো তিনটি একক ভেক্টর যদি আমরা যোগ করি, অর্থাৎ এখানে দেখো i মাইনাস i এবং j, i মাইনাস i এবং j, এই তিনটা যদি যোগ করি তাহলে খেয়াল করে দেখো এটা কাটাকাটি, একটা কিন্তু একক ভেক্টর পাচ্ছি। সো এখানে দুইটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ পাওয়া যায়, তিনটা একক ভেক্টর যোগ করে দেখছো আমি এক পাইতে পারি, এই আর একটা একক ভেক্টর পাইতে পারি। আর প্রথম প্রশ্ন উত্তরটা কিন্তু অলরেডি আমরা শিখে আসছি। তো ভেক্টর চ্যাপ্টার সর্বশেষ কোশ্চেন যেটা 8 নাম্বার, কি বলা হয়েছে, কোন ক্ষেত্রে স্কেলার এবং ভেক্টর যোগফলের মানটা সমান হয়? সুন্দর একটা প্রশ্ন কিন্তু। দেখো ধরে নিলাম যে স্কেলার, যে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, এগুলো স্কেলার, কোনো ভেক্টর না। পি এর মান ধরে নিলাম 5, কিউ এর মান ধরে নিলাম 6, তাহলে স্কেলার যোগ করলে 5 যোগ 6 করলে কত হবে 11 হবে, এটা হলো স্কেলার, ঠিক আছে। এখন ধরো ভেক্টর ফরম্যাটে যদি আসি, তাহলে পি এর মান যদি 5 হয়, কিউ এর মান যদি 6 হয় এবং আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে বলো তো এদের লব্ধি, এদের ভেক্টর যোগফল কত হবে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা যোগফল মানে কি আর না, এটা আর কত হবে, এটা আর হবে গিয়ে পি প্লাস কিউ। কেন? কারণ আলফা মান 0 ডিগ্রি হওয়া মানে কি আর ম্যাক্সিমাম, এবং আর ম্যাক্সিমাম সূত্র কি পি প্লাস কিউ, তখন 5 যোগ 6 সমান কত হবে 11 হবে। তাহলে দেখো এটা মিলে গেছে না। সহজ বাংলা ভাষায় যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাইলে স্কেলার যোগ করা যে মান আসবে ভেক্টর যোগ করলে একই মান আসবে, কারণ ভেক্টরের সূত্রটাই তো স্কেলারের মতো হয়ে যায়। এটা কখন হবে? অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি হবে। এখন অ্যাঙ্গেল 0 ডিগ্রি হওয়া মানে কি? মানে হচ্ছে একই দিকে কাজ করা। অ্যাঙ্গেল 0 ডিগ্রি হওয়া মানে কি? একই দিকে কাজ করা। তাহলে এখানে একই দিকে কাজ করতেছে 0 ডিগ্রি। সো আনসার কি বলবো যে হ্যাঁ সম্ভব, যদি তারা একই দিকে কাজ করে। এরই মাধ্যমে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। কখের জন্য আমরা পরবর্তীতে নিউটনের বলবিদ্যা শুরু করব। তো আশা করি নিউটন বলবিদ্যার ক্লাসটা তোমরা দেখবা। সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।